আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে আয়নীয় ও সমযোজী বন্ধন। এই চ্যাপ্টারটার মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে আয়নীয় বন্ধন এবং আয়নীয় যৌগ। আয়নীয় যৌগ বলার আগে আমরা একটু বুঝি ব্যাপারটা কিরকম। আয়নীয় যৌগ মানে একসাথে পড়বো আয়নীয় যৌগ বন্ধনটা। আমরা একটু দেখি ব্যাপারটা কিরকম। ধরছি এ একটা পরমাণু আর বি একটা পরমাণু। এবার এ যে পরমাণুটা আছে তার ধরে নিচ্ছি যে এর 11টা ইলেকট্রন আছে, ঠিক আছে, এবং বি এর কি আছে 9টা ইলেকট্রন আছে, ঠিক আছে। তাহলে আমরা পর্যায় সারণী পড়েছি এর আগে, তাহলে আমরা বলতে পারবো যে এই 11টা ইলেকট্রনের প্রথম কক্ষে 2টো ইলেকট্রন থাকবে আর পরের কক্ষে কি থাকবে, পরের কক্ষে 8টা এবং শেষ কক্ষপথে যেটা আছে সেটা হচ্ছে 1টা ইলেকট্রন আছে। আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে প্রথম কক্ষে 2টো ইলেকট্রন আর তারপরের কক্ষে 7টা ইলেকট্রন আছে। বেশ, এইবার কি ঘটনা ঘটে যে এ যে পরমাণুটা আছে সেই পরমাণুর লাস্ট যে কক্ষপথটা 1টা ইলেকট্রন, ঠিক আছে। তাহলে আমরা যদি 1টা ইলেকট্রনকে সামহাও বের করে দিই, বাইরে বের করে দিই, ঠিক আছে, এটা যদি ধরে নিই যে এটা বেরিয়ে চলে গেছে, এটা এই 1টা ইলেকট্রন, তাহলে কি হবে, তার ইলেকট্রন বিন্যাসটা 2,8 হয়ে যাবে। তার মানে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে, অর্থাৎ সেটা সুস্থিত। এবং ধরে নিই যে এই 7টা ইলেকট্রনের যে কক্ষপথ সে যদি 1টা ইলেকট্রনটাকে গ্রহণ করে নেয় তাহলে কি হবে, এটা 2,8 হয়ে যাবে, মানে সেটাও নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাহলে দুটো পরমাণুর কি হলো, স্টেবল হয়ে গেল। ঠিক এই ঘটনা এখানে ঘটে, কিন্তু যখন এ পরমাণু 1টা ইলেকট্রন বর্জন করবে তখন এটা কি হবে, পজিটিভলি চার্জ হয়ে যাবে, 1 একক ধনাত্মক আধান এর উপর চলে আসবে। আর বি কি হবে, যেহেতু 1টা ইলেকট্রন গ্রহণ করেছে তাই ওর 1 একক ঋণাত্মক আধান হয়ে যাবে। এবং এই পরমাণু দুটো যেহেতু পরস্পর বিপরীত ধর্মী আধানে আহিত, মানে এটা ধনাত্মক আয়ন এটা ঋণাত্মক আয়ন গঠন করেছে, এরা কি করবে, পরস্পরকে আকর্ষণ করবে স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা, এবং তারা কি করবে, একটা বন্ধন গঠন করবে, এ বি এর মাঝে একটা বন্ধন গঠন হবে এবং এ বি একটা ফাইনালি যৌগ তৈরি করবে। এই যে যৌগটা তৈরি হলো সেই যৌগটা তৈরি হওয়ার পথে আয়ন গঠন হয়েছিল, তারপরে বন্ধন গঠন হয়েছিল। এই যে বন্ধনটা গঠন হয়েছে সেটা হচ্ছে আয়নীয় বন্ধন, এবং এই যে যৌগটা তৈরি করেছি সেটা হচ্ছে আয়নীয় যৌগ। তাহলে আমরা কি পেলাম, আয়নীয় যৌগ গঠন কি করা হয় সেটা বুঝতে পারলাম। তাহলে আয়নীয় যৌগ কাদের বলবে, রাসায়নিকভাবে যুক্ত হওয়ার সময় দুটি পরমাণু তাদের সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন আদান প্রদানের দ্বারা যখন আয়ন গঠন করবে এবং আয়ন গঠনের পর পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে যে যৌগ গঠন করবে তাকে আমরা বলবো আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। এবং এই ক্ষেত্রে যে বন্ধনটা গঠন হচ্ছে তাকে বলা হয় আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। এবার কিরকম উদাহরণ, যেমন NaCl। এখানে NaCl কিভাবে গঠিত হয়, NaCl এর মধ্যে, আচ্ছা NaCl গঠনের আগে আমরা তড়িৎযোজী যৌগগুলোর বা আয়নীয় যৌগগুলোর ধর্মটা পড়ে নিই। কি কি ধর্ম আছে সেগুলো হচ্ছে তোমার প্রথম যেটা সেটা হচ্ছে ভৌত অবস্থা। আমরা একটু পড়ে নিই। ফার্স্ট হচ্ছে ভৌত অবস্থা। এটা কিরকম হয়, ভৌত অবস্থাটা হয় সাধারণভাবে কঠিন বা তরল হয়, ঠিক আছে, বেশ, ভৌত অবস্থা। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে দ্রাব্যতা। এই ধরনের যৌগগুলো মানে আয়নীয় বা তড়িৎযোজী যৌগগুলো জল বা যে কোনো অজৈব দ্রাবকে দ্রবীভূত হবে, কিন্তু কোনরূপ জৈব যৌগ বা জৈব দ্রাবক যেমন অ্যালকোহল বা বেঞ্জিন বা ক্লোরোফর্ম সেগুলোতে কিন্তু দ্রবীভূত হবে না। তাহলে দ্রাব্যতা হচ্ছে জল বা অজৈব
দ্রাবকে দ্রবীভূত হবে। বেশ, আচ্ছা নেক্সট যেটা আছে সেটা হচ্ছে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। আচ্ছা এটা কি? গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক দুটোই এর ক্ষেত্রে বেশি, মানে এদের মান একটু বেশি হয়। কেন? কারণ এই যে যখন আয়ন গঠন করলো যৌগটা, তখন আয়ন গঠনের পর এদের মধ্যে যে বন্ধনটা গঠন হয়েছে সেটা তড়িৎযোজী বন্ধন, সেটা স্থির তড়িৎ আকর্ষণ বলের দ্বারা যুক্ত হয়েছে এবং সেটার মান অনেক বেশি, মানে এটা একটা স্ট্রং বন্ড। যার ফলে কি হয়, যেহেতু বন্ধনটা যথেষ্ট দৃঢ় হয় তার জন্য সেগুলোকে ভাঙতে যথেষ্ট বেশি শক্তি বাইরে থেকে দিতে হয়, এবং যত বেশি শক্তি বা তাপ শক্তি দিতে হবে তাদের গলনাঙ্ক, মানে তাকে গলাতে বা তাকে ফোটাতে, দুটোতেই কি করতে হবে, আমাদেরকে অনেক বেশি তাপ শক্তি বাইরে থেকে দিতে হবে। তাই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দুটোই কিন্তু এর ক্ষেত্রে অপেক্ষাকৃত বেশি হবে। ঠিক আছে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা। আচ্ছা এইগুলো কি হয়, এই ধরনের যে যৌগগুলো, তড়িৎযোজী যৌগগুলো কঠিন অবস্থায় কোন রকম ভাবে তড়িৎ পরিবহন করে না, তবে এরা তড়িৎ বিশ্লেষ্য হয় এবং তড়িৎ বিশ্লেষ্য অবস্থায়, মানে গলিত বা দ্রবীভূত অবস্থায় এরা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য, মানে তড়িৎ পরিবহন করতে পারে, তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, তাহলে তড়িৎ পরিবাহিতাটা হবে যে গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করবে। কেন না, কারণ এরা তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে, তড়িৎ পরিবহন করে। বেশ, হলো। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অভিমুখ। অভিমুখ ব্যাপারটা কিরকম, মানে এদের যে বন্ধন হয়, বা এটা যদি অভিমুখ না বলে বন্ধনের অভিমুখ বলি তাহলে বেটার হয়। এটা কিরকম, বন্ধনের অভিমুখ মানে হচ্ছে যে আমরা যখন এই যে বন্ধনটা আমরা গঠন করতে পেরেছি, মানে দেখতে পাচ্ছি যে এখানে একটা বন্ধন গঠন হয়েছে এ আর বি এর মাঝখানে, সেই বন্ধনটা কিন্তু কোনো ডিরেকশন নেই, মানে এ বি কে যেভাবে আকর্ষণ করবে বি তার উল্টো দিকে করতে পারি, তো এটা যে কোনো দিকে হতে পারে, তার জন্য এই বন্ধনের কোনো অভিমুখ নেই। ঠিক আছে, তাহলে এদের কিন্তু অভিমুখ নেই বা এরা অভিমুখহীন, মানে এই বন্ধনটা অভিমুখহীন। আর একটা জিনিস আছে সেটা হচ্ছে সমাবয়বতা। জিনিসটা সমাবয়বতা, এটা কি জিনিস? সমাবয়বতা কথাটার মানে হচ্ছে সম অবয়ব, এখান থেকে কথাটা এসছে। সম মানে সেম, অবয়ব মানে গঠন, মানে দেখতে আর কি, অবয়ব মানে দেহটা, স্ট্রাকচারটা। তো এটা একটা জৈব যৌগের বৈশিষ্ট্য, যেটা আমরা এরপরে যেটা পড়বো সমযোজী বন্ধনের ক্ষেত্রে দেখবো, সেখানে তাদের হয়। কিন্তু আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে কিন্তু এই ধর্মটা দেখা যায় না। তো সমবায়বতা ধর্ম এদের ক্ষেত্রে দেখা যায় না। তাহলে এই কটা হলো আমাদের আয়নীয় যৌগের ধর্ম। ঠিক আছে, এরপরে আমরা গঠনগুলো দেখব, মানে আমরা কিছু আয়নীয় যৌগের গঠনটা মানে স্ট্রাকচারটা তৈরি করব। তো কতগুলো উদাহরণ হচ্ছে, মানে তড়িৎযোজী যৌগীয় বা আয়নীয় যৌগের কতগুলো উদাহরণ হয়, যেমন LiH, লিথিয়াম হাইড্রাইড, NaCl, সোডিয়াম ক্লোরাইড, CaO, ক্যালসিয়াম অক্সাইড, MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইত্যাদি আরো অনেকগুলো হবে। ঠিক আছে, তো আমরা কতগুলোর গঠন দেখবো, যেগুলো কি করে তৈরি হয়, এবং এটা কিন্তু পরীক্ষাগুলো আসে। এই যে ফার্স্ট LiH, আমাদের এগুলোর গঠন জানতে গেলে প্রথমে যেটা করতে হবে, মানে আমাদের যেটা জানতেই হবে সেটা হচ্ছে প্রত্যেকে কিন্তু ইলেকট্রন সংখ্যাটা জানতে হবে। তো লিথিয়ামের ক্ষেত্রে মোট ইলেকট্রন হচ্ছে 3টে এবং হাইড্রোজেনের আমরা জানি 1টা। তো আমরা যেটা করবো ফার্স্টেই যে লিখবো এখানে যে ইলেকট্রন কক্ষ Li, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস
এখানে লিখবো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, ইলেকট্রন কক্ষ মানে প্রথম কক্ষ, দ্বিতীয় কক্ষ, যেগুলো কে থেকে শুরু হয়, কে এল আর লাগবে না। প্রথম কক্ষে লিথিয়ামের প্রথম কে কক্ষপথে দুটো থাকবে, লাস্ট কক্ষপথে একটা থাকবে। আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন, তো ফার্স্ট কক্ষপথে একটা ইলেকট্রন থাকবে। এইবার যেটা দেখবো সেটা হচ্ছে লিথিয়ামের, আমরা যদি ছবিটা আঁকি তাহলে এটা কিরকম দেখতে হয়। লিথিয়াম, ঠিক আছে, এটা পরমাণু নিউক্লিয়াস। আচ্ছা, প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন আছে, এটা একটা ইলেকট্রন আর এটা আরেকটা ইলেকট্রন। আর তারপরে কক্ষপথটায় আরেকটা ইলেকট্রন আছে, এই, ঠিক আছে, বেশ। নেক্সট হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন আছে, বেশ। এবার কি করব, লিথিয়াম এবং হাইড্রোজেন দুজনের নিকটতম নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম, যার লাস্ট কক্ষপথ বা একটাই কক্ষপথ, তার কক্ষপথে কি থাকে, দুটো ইলেকট্রন থাকে। তো এরা দুজনেই কি চাইবে, লাস্ট কক্ষপথে দুটো ইলেকট্রন। কি হবে, এই ইলেকট্রনটা লিথিয়াম কি করবে, একে দিয়ে দেবে। তার ফলে কি হবে, এর যে শেষ কক্ষপথ ছিল সেটা শেষ। সেটা কিরকম দেখতে হবে, জিনিসটা এরকম দেখতে হবে, লিথিয়াম পরমাণু নিউক্লিয়াস, ফার্স্ট কক্ষপথ, দুটো ইলেকট্রন। এবং এই লিথিয়ামটা কি হবে, যেহেতু একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, এটা এক একক ধনাত্মক চার্জ এর মধ্যে চলে আসবে। আর হাইড্রোজেন যেটা হবে, দুটো ইলেকট্রন হয়ে যাবে। তাহলে দুটো ইলেকট্রন যখনই হচ্ছে, এরও কি হবে, একটা ইলেকট্রন এক্সট্রা হওয়ার জন্য এর একটা এক একক ঋণাত্মক চার্জ এর মধ্যে চলে আসবে। এবং নেক্সট যেটা হবে, এদের মধ্যে একটা বন্ধন তৈরি হবে, মানে পরস্পর পরস্পরকে আকর্ষণ করবে। এবং নেক্সট যেটা হবে সেটা হচ্ছে এলআই বন্ধন এইচ হবে, এবং তারপরে আমরা করব এলআই এইচ। তাহলে আমরা বুঝতে পারলাম যে কি করে হয় ব্যাপারটা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এনসিএল, ঠিক আছে। এরপরে যেটা আছে সেটা আমরা ধর MgCl2 এর ইলেকট্রন বিন্যাসে দেখি। এটা কি হবে, ওই আবার একই ইলেকট্রন কক্ষপথে কি কি হবে, তারপরে Mg, এখানে Cl। Mg হচ্ছে তোমার 12 ইলেকট্রন সংখ্যা, তাহলে 2, তারপরে কক্ষে 8, আর Klm এখানে কি হবে 2, ঠিক আছে। আর ক্লোরিনের ক্ষেত্রে হয় 17, তার মানে 2, 8, 7, ঠিক আছে, বেশ। তাহলে আমরা যদি লাস্ট কক্ষপথটা দেখি তাহলে দেখবো যে এমজির ক্ষেত্রে লাস্ট কক্ষপথ থাকছে শুধুমাত্র, এর ক্ষেত্রে কি হয়, দুটো ইলেকট্রন থাকে। লাস্ট কক্ষপথে দুটো ইলেকট্রন আছে, আমরা কক্ষপথ আঁকিনি, শুধুমাত্র এটা এইভাবে না বলে এইভাবে বলি, এমজি এর দুটো ইলেকট্রন আছে লাস্ট কক্ষপথ। এবং দেখা যায় সিএল এর ক্ষেত্রে 7টা, 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন সিএল কে দেবে, তাহলে এর 8টা হবে। কিন্তু এর কিন্তু 8টা হচ্ছে না, মানে একে কি করতে হবে, দুটো ইলেকট্রন বের করতে হবে। তাহলে এমজির ক্ষেত্রে কি হবে, যে দুটো ইলেকট্রন ওকে দিতে হবে, এবং দেখা যাবে যে এ আরেকটা ক্লোরিনকে কি হবে, সে আরেকটা ইলেকট্রন দেবে, মানে এই এদিকে একটা ইলেকট্রন যার 7টা, এদিকে একটা ইলেকট্রন যার 7টা। এবার কি করবে, এই ইলেকট্রনটা একে দেবে এবং এই ইলেকট্রনটা একে দেবে। আরো ভালো হয় যদি আমরা এমজির মানে ইলেকট্রন গুলোকে অন্য কোনো সিম্বল দিয়ে দেখাই, এই ক্রস দিলাম ছোট করে, এখানেও ক্রস দিলাম, সিএল গুলো একরকম। তো এটা হলো, কি হবে নেক্সট লাইনে, নেক্সট যেটা হবে সেটা হচ্ছে এমজি দুটো ইলেকট্রন ছেড়েছে, তাই 2+ হবে। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তাই একটা মাইনাস, এই ক্লোরিনটাও একটা গ্রহণ করেছে, তাই একটা মাইনাস হলো। এরপরে এইখানে আর এইখানে, মানে এমজি কি করবে,
দুদিকে বন্ধন গঠন করবে সিএল এর সাথে, একটা এদিকে সিএল একটা এদিকে সিএল, দিয়ে ফাইনালি হয়ে গেল MgCl2। ঠিক আছে, তাহলে বোঝা গেল কি করে আমরা করলাম। আর নেক্সট দিন NaCl আর CaO এই দুটো তোমাদের বাড়ির কাজ থাকলো, এই দুটো তোমরা করে নেক্সট ক্লাস যখন আমরা শুরু করবো তখন এটা নিয়ে আমরা আলোচনা করবো।